আসসালামু আলাইকুম। আমার সাথে আজকের ক্লাসে যারা ইতিমধ্যে জয়েন করছেন, প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা, বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা। যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন, তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার। সবাইকে ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আজকের পড়াতে খুব বেশি একটা সময় লাগবে না, আর আমাদের আগামী শনিবার দিন থেকে ইনশাল্লাহ আমরা সম্ভাব্যতার ক্লাস শুরু করব। প্রথমে আমি সবাইকে বলে রাখতেছি, সম্ভাব্যতার ক্লাস সবাই লাইভ করার চেষ্টা করবেন। সম্ভাব্যতার উপর 4টা অথবা 5টা ক্লাস হবে। আমরা চেষ্টা করব সম্ভাব্যতাটা এমনভাবে পড়তে যাতে খুব সহজ করে শিখতে পারি, পাশাপাশি পরীক্ষার হলেও যেন কোশ্চেনটা অ্যান্সার করতে পারি। এই জন্য সম্ভাব্যতার যে 4টা বা 5টা যেই কটাই ক্লাস হোক, সবগুলা ক্লাস সবাই লাইভ করার চেষ্টা করবেন। যারা পরে রেকর্ড দেখেন তাদের উদ্দেশ্যে আমি এটা বলে রাখতেছি, সম্ভাব্যতার সবগুলা ক্লাস অবশ্যই লাইভ করার চেষ্টা করবেন। কথা কি বুঝছেন? এবং যেদিন সম্ভাব্যতার যতটুকু পড়ানো হবে সবাই সেতটুকু নোট করে গ্রুপে জমা দেবেন, এটা বাধ্যতামূলক। তা নাহলে কিন্তু সম্ভাব্যতা শিখতে পারবেন না। আমরা 5টা বা 4টা ভাগ করে খুব সুন্দর করে সহজ করে শিখবো। কারণ আমরা এখন মতো যতগুলো চ্যাপ্টার শিখছি, এর ভিতর সবচেয়ে কঠিন চ্যাপ্টারই কিন্তু হবে সম্ভাব্যতা। আমরা চাই সম্ভাব্যতাটা সবাই শিখতে। আচ্ছা, আজকে আমি এখন পড়ানো শুরু করব। পড়াতে খুব বেশি সময় লাগবে না। আর সবার উদ্দেশ্যে আরেকটা কথা বলে রাখতেছি, বীজগাণিতিক সূত্রাবলী আজকে শেষ হয়ে গেলে আমাদের মোট 6টা চ্যাপ্টার শেষ। এই 6টা চ্যাপ্টারের উপর আমি 6টা সলভ ক্লাস আবার ভবিষ্যতে নেব। সুতরাং যার যেখানে প্রবলেম যদি থেকেও থাকে বা ভবিষ্যতে যদি প্রবলেম তৈরিও হয়, কোনো সমস্যা নাই। আপনারা সূচক, ধারা, লগারিদম, অসমতা, সেট, বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক, এই 6টা অধ্যায়ের উপর কিন্তু আবার 6টা লাইভ ক্লাস পাবেন সলভ। আমি কিন্তু শিডিউল দিয়ে দিছি এবং ওই সলভ ক্লাসে আমরা একটু কঠিন ম্যাথ করার চেষ্টা করব। এর জন্য কারো যদি কোথাও কোনো প্রবলেম থাকে, আবার নতুন করে শিটটা যখন করবেন, প্রবলেম থাকলে প্রবলেমগুলো ফাইন্ড আউট করে রাখবেন। তার মানে আমাদের কিন্তু একটা ফেজ আজকে শেষ হচ্ছে 6 নম্বর চ্যাপ্টারে। এই 6টা চ্যাপ্টারের উপর কিন্তু পুনরায় 6টা লাইভ হবে। এরপর আর নতুন কোনো অধ্যায়ের উপর কিন্তু আর পিছনের এরকম লাইভ ক্লাস নেওয়া হবে না। সুতরাং আগামী ক্লাস থেকে সবাই সিরিয়াস থাকবেন, কোনো ক্লাস বাদ দেবেন না। আচ্ছা, আমি প্রথমে বীজগাণিতিক সূত্রাবলী পড়ানোর আগে আমি একটু প্রথমে উৎপাদকটা পড়াই। উৎপাদক আমি একটা জিনিস পড়াই নাই, আমি একটু সেটা প্রথমে পড়াই। সেটা হচ্ছে উৎপাদকের শীটের টাইপ 6। উৎপাদকের কোনো একটা কোশ্চেন যদি আসে আর আপনি যদি না পারেন তাহলে কি করবেন? উৎপাদকের কোনো একটা কোশ্চেন যদি আসে আর আপনি যদি কোনো কারণে না পারেন তাহলে কি করবেন? দেখেন, টাইপ 6। আচ্ছা, মনে করেন আপনাকে এরকম একটা কোশ্চেন দিছে, এটা আপনি কোনোভাবেই পারেন না, তখন কি করবেন? দেখেন, এত এর একটি উৎপাদক, নিচের কোনটি, এরকম যদি কোনো কোশ্চেন দেয় আপনি পারেন না, আপনার প্রথম কাজ যে অপশনগুলো দেওয়া আছে এটা সমান 0 ধরবেন। সবগুলো অপশন সমান 0 ধরবেন। আমি সি আর ডি লেখলাম না, দুইটা বুঝলে তো সব বুঝবেন। তাহলে এখান থেকে x - 4 সমান 0 হয়, তাহলে x এর মান কত? 4। এখান থেকে x + 3 সমান 0 হয়, তাহলে x এর মান কত? -3। এই বন্ধুকে আমরা বুঝছি। তার মানে কাজ কি, যদি কখনো কোনো উৎপাদকের কোশ্চেন আসে যেটা আমি পারি না, তখন আমি কি করব? প্রত্যেকটা অপশনের ভ্যালুটা সমান ধরবো 0। তাহলে এখান থেকে x এর মান পেলাম কত? 4। অপশন এ থেকে x এর মান পাইছেন কত? 4। এই মানটা কোশ্চেনের এখানে বসাইলে আসে কত? 4³ + 3 × 4 + 36। 4³ + 3 × 4 × 36। 4³ মানে কত? 4 × 4 = 64 + 3 × 4 = 12 + 36। আচ্ছা, আমি বাকি ক্যালকুলেশনটা করলাম না। আর x + 3 = 0, তাহলে x এর মান কত? -3। এই -3টা যদি এখানে বসাই তাহলে আসে কত? -3³ + 3 × -3 + 36 -27 -9 + 36, এতটুকু কত? -36 + -36 0। আচ্ছা, প্রসিডিউরটা একটু সবাই বুঝি।
আপনি উৎপাদকের কোনো কোশ্চেন যদি না পারেন, আপনার কাজ কি, প্রত্যেকটা অপশন সমান সমান 0 ধরলে প্রত্যেকটা অপশনই আমাকে এক্স এর একটা মান দিচ্ছে। এখানে এক্স এর মান কত 4, এখানে এক্স এর মান কত -3। এখন এই মানটা আমি কোশ্চেনে বসাবো, পুরা বসায়া যার জন্য আমি 0 পাবো সেই হচ্ছে আমার অ্যান্সার, যার জন্য আমি 0 পাবো সেই হচ্ছে আমার অ্যান্সার। আপনি বি নম্বর অপশনটা বসালে কি পুরোটার জন্য 0 পাচ্ছেন না? তার মানে অ্যান্সার কোনটা? বি। আমার কথা কি সবাই বুঝছেন? এক্স এর মান -3 বসালে এই অপশনের জন্য আমরা 0 পাচ্ছি, তার মানে অ্যান্সার কোনটা? বি। আচ্ছা, এখন যখন আপনি এ নম্বর অপশন চেক করবেন, আপনার এগুলো কোনো কিছু লেখাই লাগবে না। দেখেন এই জায়গায় সবকিছু যোগ, তার মানে এটা কি কোনোদিন 0 হবে? এগুলা সবকিছু যোগ, সবকিছুরে যোগ করলে সব পজিটিভ ডিজিট, সব পজিটিভরে যদি আপনি যোগ করেন তাহলে কি কোনোদিন 0 হয়? তার মানে এটা তো 0 হবে না, আপনি দেখেই বুঝতেছেন। তার মানে যদি এই ধরনের কোনো কোশ্চেন আসে আর আপনি না পারেন, অপশন চেক করে যখন করবেন তখন যদি এটা পজিটিভ ডিজিটের সাথে সবগুলা যোগ আসে, ওটা যোগই করবেন না, কারণ ওটা কোনোদিন 0 হবে না। আমি কি রুলসটা বুঝাইতে পারছি? তাহলে সামারি কি, যদি কখনো কোনো একটা উৎপাদকের কোশ্চেন আসে আর আমরা যদি না পারি, প্রত্যেকটা অপশন সমান সমান 0 ধরবো, এক্স এর মান পাবো, মানগুলা কোশ্চেনের এখানে বসাবো, বসায় যার জন্য 0 পাবো সেই হচ্ছে আমার অ্যান্সার। এই পর্যন্ত যদি সবাই বুঝে থাকেন, সবাই লেখেন C1 ডান, কারণ কথা আর একটু বাকি আছে। C1 ডান হয়েছে নাকি? লেখেন তো সবাই, C1 ডান লেখেন তো। নোটিফিকেশন পাই না কেন? আচ্ছা, নোটিফিকেশন যারা পান না, আমি একটা পোস্ট দেবো না, ওই পোস্টটা ফলো করেন, ওই হলোকে নোটিফিকেশন সেট করেন। এগুলো নিজেদের একটু শিখে নিতে হবে, নোটিফিকেশন কীভাবে পেতে হয়, অ্যানাউন্সমেন্ট কীভাবে চেক করতে হয়। আর নোটিফিকেশন পান বা না পান, শনি সোম বুধ রাত 10টার সময় গ্রুপে আসবেন, শনি সোম বুধ রাত 10টায় গ্রুপে আসবেন, কারণ আমাদের ক্লাসগুলো তো শনি সোম বুধ রাত 10টার সময় হয়। আর প্রতিদিন একবার গ্রুপে চেক করবেন, অ্যাটলিস্ট রাত্র 9:30 বা 10টার সময় প্রতিদিন একবার গ্রুপে এসে দেখবেন গ্রুপে কোনো নতুন কোনো তথ্য আছে কিনা, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, C1 কি ডান হয়েছে না? আচ্ছা, খুব ভালো কথা। এখন আসেন, আমরা একটা প্যাটার্ন শিখছি, এখন আমরা একটু আরেকটা প্যাটার্ন শিখবো। আচ্ছা, বিষয়টা দেখেন, এবার এটা দিয়ে বলছে এটার একটা উৎপাদক কোনটা নিচের, বা এর উৎপাদক কোনগুলা, এই ধরনের যদি কোনো কোশ্চেন দেয়, আপনি বিষয়টা দেখেন। আপনাকে আমি প্রথমে অপশনগুলো দিয়েছিলাম কিরকম, x+3, আর মনে করেন এটা দিয়েছিলাম x-3 সাপোজ, বা x-4, এটা দিয়েছিলাম কি x+4। এতটুকু আবার তো ভুলে যান। এটার উৎপাদক কোনটা যদি যায়, আপনি যদি কোনো কারণে না পারেন, এই মেথডটা হচ্ছে কি আদৌ না পারলে, কারণ এটা করতে কিন্তু একটু বেশি সময় লাগবে, আপনার মূল নিয়মই করবেন, মূল নিয়মে না পারলে ছয় নিয়ম। আমি তখন শিখেছিলাম কি, এটা সমান সমান 0 ধরবো, এটা সমান সমান 0 ধরবো, তাহলে এখানে x এর মান কত 4, এখানে x এর মান কত -4, তাহলে এখানে যদি 4 বসাই তাহলে আসে কত 4 4 16, এটা তো x-4, এটা তো চেক করার কোনো দরকারই নেই, কারণ কি দেখেন ভাইয়া, সবগুলো যোগ করলে কোনোদিন কি 0 আসবে, তার মানে কি x-4 হবে না। এবার সেটা x+4 সমান 0, তাহলে x এর মান কত -4 বসালে আসে কত -4² প্লাস 7 × -4 প্লাস 12, 4 4 16, এটা হচ্ছে 28, এটা হচ্ছে 12, 12 আর 28 28 -28 = 0। তখন অ্যান্সার কোনটা? বি। আগের যে নিয়মটা আমি শিখাইলাম সেই নিয়মের আলোকে যদি করি তাহলে অ্যান্সার হচ্ছে বি, তাই না? আচ্ছা, তার মানে যদি একটা করে অপশন থাকে
তখন আমি একটা একটা করে চেক করব, মান বসাবো, যার জন্য 0 পাবো সেটা হচ্ছে অ্যান্সার। কিন্তু এই জায়গায় একটু ভেজাল আছে, এই জায়গায় আছে 2টা। যদি এরকম 2টা থাকে তখন যেটা করতে হবে, এই জায়গায় x + 3 = 0, তাহলে এখানে x এর মান কত? -3। আবার এখানে x - 4 = 0, তাহলে এখানে x এর মান কত? 4। তার মানে প্রথমে আপনার দেখতে হবে -3 যদি বসান তাহলে কি এটা 0 আসে কিনা। তাহলে বসাই -3, -3 হোল স্কয়ার প্লাস 7 × -3 প্লাস 12, 3 × 3 = 9, -21 প্লাস 12, 21 - 21 0। তার মানে x এর মান -3 হলে এটা 0 হয়। শুধু এইটা হলেই তো হবে না রে ভাইয়া, এটাও তো চেক করতে হবে। তখন x এর মান যদি 4 বসাই, 4 বসালে কিন্তু আবার 0 হয় না। তার মানে কি অপশনে কি অ্যান্সার হবে? তার মানে যদি একাধিক থাকে তখন প্রত্যেকটার জন্যই চেক করে দেখতে হবে কার জন্য আপনি 0 পান। যদি দুটোটার জন্য 0 পান সেটাই হচ্ছে আপনার অ্যান্সার। তার মানে একটা থাকলে খুব ভালো কথা, একটা চেক করলে হয়ে যাচ্ছে। যদি একাধিক থাকে তখন দুটোটাই দেখতে হবে। এখন প্রথমটা যদি না পান তাহলে তো সেকেন্ডটা দেখার দরকারই নেই, কারণ প্রথমটা না পাইলে পরেরটা যদি আমি পাইও তাইলেও কিন্তু হবে না। আমার কথা কি বুঝছেন? তার মানে প্রথমটা হলেও পরেরটা চেক করে দেখবো, যদি দুটোটা হয় তাহলে অ্যান্সার। প্রথমটা যদি না হয় পরেরটা চেকই করবো না, কারণ প্রথমটা না হইলে তো পরেরটা হইলেও অ্যান্সার হবে না। তার মানে এই অপশন চেক মেথড আমরা কখন অ্যাপ্লাই করব? আদৌ পারি না সেক্ষেত্রে, কারণ এটা করতে কিন্তু অনেক সময় লাগবে। কারণ কোনো কারণে অ্যান্সার যদি দিতে থাকে তাহলে কি আপনার অনেকগুলো অপশন চেক করতে হবে না? তার মানে এটা হচ্ছে কখন, যদি আদৌ আমরা প্রশ্নটা না পারি। তাহলে পুরো বিষয়টা যদি বুঝে থাকি, লেখেন ওডান। ওডান মানে হচ্ছে অপশন চেক ডান। সবাই একটু কমেন্টস করেন তো ওডান। ওডান মানে হচ্ছে অপশন চেক ডান। এই মুশফিকুর রহমান, আপনি কি আগের ক্লাসগুলো করছেন? যেটা হচ্ছে রিভিউ ক্লাস, এটা হচ্ছে সবগুলা ক্লাস করে করতে হবে, তা নাহলে কিন্তু ক্লাস বুঝবেন না। রিভিউ ক্লাস হচ্ছে সবগুলা ক্লাস করে করতে হবে, মানে বীজগাণিতিক সূত্রে যেভাবে সবগুলা ক্লাস করেন তাহলে রিভিউ ক্লাস বুঝবেন, তা নাহলে কিন্তু রিভিউ ক্লাস বোঝা যাবে না। আচ্ছা, একজন একটা ভালো কোশ্চেন করছেন, এই যে প্রশ্নটা আমি লিখে রাখতেছি ভাই, আমি এটার উত্তর আজকে দিয়ে দেবো। হচ্ছে ক্লাস করলে পারি, পরে পারি না, এই তো পরে পারি না। এটার ব্যাখ্যাটা আমি দিয়ে দেবো, সবাই মনোযোগ সহকারে শুনেন ব্যাখ্যাটা, কারণ উপস্থিতি ভালোই আছে, প্রায় 300-র কাছাকাছি, আজকেই বলে দেবো। আচ্ছা, এটা তাহলে আমরা বুঝছি না। আচ্ছা, তাহলে উৎপাদকের ভেজাল শেষ। এবার আসেন বীজগাণিতিক সূত্রাবলী, সামান্য একটু জিনিস বাকি আছে, সেই জিনিসটা আমি দেখাই দিতেছি। সবাই সম্ভাব্যতার ক্লাস কিন্তু লাইভ করবেন, এখানে অনেকে উপস্থিত আছেন। শনিবার দিন থেকে আল্লাহ বাচ্চা রাখলে আমরা সম্ভাব্যতা শুরু করব। 4টা অথবা 5টা ক্লাস হবে, সবগুলা ক্লাস সবাই লাইভ করবেন, কারণ আপনার সম্ভাব্যতা ভালো মতো যদি না শিখেন রিটেনে কিন্তু পারবেন না। সুতরাং পিলিতেই খুব সিরিয়াসলি শিখে নিতে হবে। আচ্ছা, এইবার আসেন বীজগাণিতিক সূত্রাবলী। বীজগাণিতিক সূত্রাবলীর আমি হচ্ছে টাইপ 13-র কেস 3 করাই নেই। টাইপ 13 কেস 3টা আমি করাইনি, এখন একটু কেস 3টা করাই। আচ্ছা, আমরা এ বির সূত্র কি শিখছিলাম? a + b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a - b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4, এই শিখছিলাম না এ বির সূত্র? এভাবে শিখি নাই আমরা, বেসিক্যালি এ বির সূত্রটা শিখছিলাম এভাবে, a b = a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। আমরা এ বির সূত্রটা কি এভাবে শিখছি না? পার্ট 1 ক্লাসে আমরা এ বির সূত্রটা শিখছিলাম কি, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, একটু মনোযোগ দিয়ে এই বিষয়টা বুঝি। এ বি সমান কি, a + b হোল স্কয়ার মাইনাস a - b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, আপনি কোনো একটা কিছু যদি এরকম হয়, সে a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4, এটারে আমি চাইলে এরকম লিখতে পারি না, a স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4। বুঝলেন? a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4, এটা আমি যদি আলাদা করে লিখি তাহলে a স্কয়ার বাই 4 মাইনাস b স্কয়ার বাই 4 লিখতে পারি। এইটা মানে কিন্তু এইটাই, a স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4। 4 যদি লসাগু হয় তাহলে কি, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এটারে আমি a স্কয়ার মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4 এটা সেপারেট করে লিখতে পারি কি, a স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস b স্কয়ার ডিভাইডেড বাই 4। এতটুকু করে কি লেখা যায়, a/2 হোল স্কয়ার। আবার এতটুকু করে কি লেখা যায়, b/2 হোল স্কয়ার লেখা যায়।
কারণ a বাই 2 হোল স্কয়ার করলে কি a স্কয়ার 2 স্কয়ার করলে কি 4, তাহলে a স্কয়ার ডিভাইডেড বাই 4 যেই কথা a বাই 2 হোল স্কয়ার সেই কথা না। তাহলে এই জিনিসটারে আমরা যদি সেপারেট করে লিখি তাহলে কি লেখা যায় a প্লাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4 মাইনাস a মাইনাস b হোল স্কয়ার ডিভাইডেড বাই 4। আচ্ছা, তাহলে কি লেখা যায় a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার। তার মানে কেউ চাইলে সরাসরি এই এতটুকু মুখস্থ রাখতে পারেন যে ab সমান সমান a প্লাস b বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস b বাই 2 হোল স্কয়ার, এভাবে মুখস্থ রাখতে পারেন। অথবা আপনি যেভাবে শিখছেন এখান থেকে এটা কিভাবে আসে এটা বুঝেও করতে পারেন। আমি কি বুঝাইতে পারছি? এটা হচ্ছে পার্ট 1 এর আলোচনা, পার্ট 1 এর আলোচনা। তাহলে ab সমান সমান এটা থেকে এটা আমি কিভাবে আনছি এটা বুঝেও করতে পারেন, সরাসরি এই ফর্মুলাটা মুখস্থ রাখতে পারেন। যদি এতটুকু হয়ে থাকে একটু সবাই লেখেন তো ফর্মুলা ডান। এতটুকু যদি হয়ে থাকে তাহলে একটু সবাই লেখেন ফর্মুলা ডান। হ্যাঁ, পুরস্কার দিয়ে তো বলা হয়েছে কোন দুজন পুরস্কার। এই যে বাপ্পি রহমান, আপনি হচ্ছে একটু আমাকে মেসেঞ্জার আপনার বিকাশ নাম্বারটা দিয়েন। বাপ্পি রহমান, আপনি পুরস্কার পাইছেন। এই যে এটা আজকে বলবো পরে বলি। আর সোনিয়া, উনি কি আছেন? উনি একটু মেসেঞ্জারে আপনার বিকাশ নাম্বারটা দিয়েন। পাটিগণিত করাবো ইনশাআল্লাহ, খুব দ্রুতই শুরু করবো, সম্ভাব্যতা শেষ হলে। আমরা পাটিগণিত শুরু করবো সম্ভাব্যতা শেষ হলে, মানে ফেব্রুয়ারি মাসের 15 তারিখের পর থেকে ইনশাল্লাহ আমাদের পাটিগণিত শুরু হবে। পাটিগণিত খুব মজা করে করাবো ইনশাল্লাহ। আচ্ছা, ফর্মুলা কি ডান হয়েছে? আচ্ছা, ফর্মুলা ডান হয়েছে, খুব ভালো কথা। এই কথাটা কিন্তু আজকে বলবো, কেউ লাইভ থেকে যায় না যে ক্লাসে পারি পরে পারি না কেন, কি করতে পারি, এটার আমি একটা সমাধান আজকে দেবো, আশা করি ভালো সমাধান হবে। আচ্ছা, এবার আসেন ভাইয়া অঙ্ক নাম্বার 21, টাইপ 13, অঙ্ক নাম্বার 21। কি বলছে? x প্লাস 6 আর x প্লাস 4 এতকে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করুন। অন্তররূপে প্রকাশ করুন। আচ্ছা, খুব ভালো কথা। আচ্ছা ভাই, বিষয়টা দেখেন, আমি এ বি সমান সমান কি শিখছি? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। বিষয়টা হচ্ছে এই যে a আর b, এই a আর b এই দুইটা রাশিকে যদি আমি বর্গের অন্তররূপে প্রকাশ করি, a আর b এই দুইটা রাশিকে যদি আমি বর্গের অন্তররূপে প্রকাশ করি, তখন ফরম্যাটটা হবে a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। তার মানে আপনাকে যদি কখনো দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলে, তখন সূত্রটা হচ্ছে এটা, কারণ এটা একটা স্কয়ার মাইনাস এটা একটা স্কয়ার। তাহলে দুইটা রাশির বর্গের অন্তররূপে যদি প্রকাশ করতে বলে, আমি ধরলাম এটা হচ্ছে a, এটা হচ্ছে b, তাহলে আমরা সূত্র অনুসারে কি লিখতে পারি? a প্লাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। এই বন্ধু ঠিক আছে? আচ্ছা, তাহলে a কি? x প্লাস 6, b কি? x প্লাস 4। এই বন্ধু ঠিক আছে? মাইনাস a কি? x প্লাস 6, b কি? x মাইনাস। আমি কি এই বন্ধু বুঝাইতে পারছি ভাইয়া? কিছুই না, যখন দুইটা রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করতে বলবে, সূত্রটা কি? a প্লাস বি বাই 2 হোল স্কয়ার মাইনাস a মাইনাস বি বাই 2 হোল স্কয়ার। এটা হচ্ছে আমার a, এটা হচ্ছে b। এবার বসে দেন। এগুলো সাধারণত পরীক্ষা তেমন একটা আসে না এবং আসা উচিত না। আচ্ছা, এবার নর্মাল ক্যালকুলেশন করেন। এখান থেকে কি পাচ্ছি? x আর x যোগ করলে হচ্ছে 2x প্লাস 10 ডিভাইডেড বাই 2 হোল স্কয়ার। আর এই x কাটা যায়, তাহলে 6 থেকে 4 বাদ দিলে থাকে কত? 2 বাই 2 হোল স্কয়ার। এখান থেকে একটা 2 কমন নেন, x প্লাস 5 বাই 2 হোল স্কয়ার মাইনাস 2 কাটা যায় 1 স্কয়ার, 2 কাটা যায়, তার মানে কি x প্লাস 5 বাই হোল স্কয়ার মাইনাস 1 হোল স্কয়ার। এই হচ্ছে অ্যান্সার।
মানে দুইটাকেই স্কোয়ার ফরম্যাটে রাখতে হবে। অনেকে আছে ওয়ান স্কোয়ার মানে তো ওয়ানও লেখা যায়, এটা ওয়ান লেখা যাবে না, আপনাকে ওয়ান স্কোয়ারই রাখতে হবে। তাইলে কি এতকে দুটি রাশির বর্গের অন্তররূপে প্রকাশ করা হয়েছে না, দুইটা রাশির বর্গের অন্তররূপে। তাহলে এই ধরনের যদি কোনো কোশ্চেন আসে আপনি কি করবেন, প্রথমটারে ধরবেন এ, দ্বিতীয়টারে ধরবেন বি, এবার শুধু নর্মাল ক্যালকুলেশন করবেন, আর কিছুই করবেন না। এগুলো পরীক্ষায় আসার কথা না, তারপর আমরা শিখলাম। তাহলে জাস্ট ভ্যালুগুলো বসায় দেবো, ওয়ান স্কোয়ার আসলে তারে ওয়ান লিখবেন না, এরকম ওয়ান স্কোয়ার আকারেই রাখবেন। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে গল্পটা কি, প্রথমটা হচ্ছে এ, দ্বিতীয়টা হচ্ছে বি, সূত্রে বসায় দেবো, নর্মাল ক্যালকুলেশন করব। আর যদি ওয়ান স্কোয়ার আসে ওয়ান লিখবো না, আমি এটারে ওয়ান হোল স্কোয়ার আকারেই রাখবো। এটা যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো। এক্সাম্পল 21 ডান, এক্সাম্পল 21 ডান, এটা একটু লেখেন তো সবাই। আচ্ছা, টাইপ 13 10 নম্বর অঙ্কটা কি পারেন নাই? আচ্ছা, টাইপ 13 10 নম্বর অঙ্কটার পাশে একটু লেখেন দ্বিঘাত সমীকরণ। টাইপ 13 10 নম্বর অঙ্কটার পাশে একটু দ্বিঘাত সমীকরণ লিখে রাখেন, আমি দ্বিঘাত সমীকরণ যখন করাবো তখন করাবো। দুইশো 88, 315, 396। ভাইয়া এটা হচ্ছে লসাগু গসাগুর ক্লাস পর্যন্ত একটু অপেক্ষা করেন। এই যে শরীফুল ইসলাম লাবু, লসাগু গসাগু। আচ্ছা, এই যে সোনিয়া আপু, উনি আপনি একটু আমাকে মেসেঞ্জারে নক দেন আপনার বিকাশ নম্বরটা দিয়া। টাইপ 13 10 নম্বর অঙ্কটার পাশে দ্বিঘাত সমীকরণ লেখেন, এটা আমি দ্বিঘাত সমীকরণের দিন করাবো। এটা দ্বিঘাত সমীকরণের কোশ্চেন এখানে ঢুকে গেছে। এক্সাম্পল 21 কি ডান হয়েছে? হ্যাঁ, কমেন্টটা দেখছি শিমু। লসাগু গসাগু পর্যন্ত অপেক্ষা করেন। জি ভাইয়া, জাস্ট 1 মিনিট, আমি একটু আমার মার ইনসুলিনটা দিয়ে আসি। 1 মিনিট, সবাই একটু কমেন্টসটা করেন এক্সাম্পল 21 ডান হয়েছে কিনা, আমি একটু আমার মার ইনসুলিনটা দিয়ে আসি। আচ্ছা, আমরা তাহলে 21 পারছি, তো এবার আসেন কোশ্চেন নাম্বার 23। কোশ্চেন নাম্বার 23 কি বলছে? এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 24 এতকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করুন। আচ্ছা, এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করুন। আচ্ছা, আমাদের টার্গেট কি? সামথিং এরকম বানানো, তাই না? কোনো কিছুরে যখন দুটি রাশির বর্গের অন্তররূপে বা বিয়োগফল রূপে প্রকাশ করতে হবে, অন্তরের বিয়োগ কিন্তু একই কথা কি বুঝতে পারছি? এভাবে প্রকাশ করতে বলছে। আচ্ছা, আপনি যখন আগের ম্যাথটা করছেন তখন কি সামথিং এরকম ছিল, তখন আমি এটারে এ ধরছিলাম, এটারে বি ধরছিলাম, তাই না? মানে রেডিমেড ছিল। এটা ছিল আমার এ, এটা ছিল আমার বি।
এবার আর রেডিমেড দেয়া নাই, এটা ছিল এ, এটা ছিল বি। যদি রেডিমেড দেয়া থাকে তখন আমি ফরম্যাটে বসায় দিছি, ফরম্যাটে বসায় দিছি, গল্প শেষ, তাই না? কিন্তু এখন যদি কোশ্চেনটা এরকম কখনো দেয় তখন আপনি কি করবেন? তখন আপনি নর্মাল ওয়েতে আসেন। নর্মাল ওয়েটা কি? এটাকে আপনি হয় এ প্লাস বি হোল স্কয়ার অথবা এ মাইনাস বি হোল স্কয়ার চিন্তা করেন। আচ্ছা, এ প্লাস বি হোল স্কয়ারের গল্প ছিল কি? এ স্কয়ার প্লাস 2a। আচ্ছা দেখেন ভাইয়া, 24-এর ভাঙা তো আপনি কিছু লিখতে পারেন না। 24-এর কোনো স্কয়ারে আপনি জানেন না। যদি 25 থাকতো তাহলে লিখতাম 5 স্কয়ার। আপনি বিষয়টা একটু বুঝছেন? যদি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার, এটা মানে কি a প্লাস b হোল স্কয়ার, আর a মাইনাস b হোল স্কয়ার মানে কি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। মানেটা হচ্ছে আমি যদি a আর b ফাইন্ড আউট করতে চাই তখন কি, মনে করেন যদি 9 থাকে তারা লিখতে পারি কি 3 স্কয়ার, যদি 16 থাকে তারা লিখতে পারি 4 স্কয়ার। কিন্তু যদি 18 থাকে এটাকে কি আমি ভাঙা কিছু লিখতে পারি না। যদি কখনো আপনার এরকম যে ডিজিটটা দেওয়া আছে এটাতে ভাঙা আপনি স্কয়ার করতে পারতেছেন না, তাহলে ওইটা নিয়ে কিছু করবেন না। তখন আপনার কাজ কি, a স্কয়ার প্লাস 2a, এটা কি a না? a স্কয়ার প্লাস 2a। আচ্ছা, কত দ্বারা গুণ করলে আমি 10 পাই? 2 আর x, এটা যদি আমি 5 দ্বারা গুণ করি তাহলে কি এটা 10x হয় না? তার মানে আপনি যদি রেডিমেড এরকম পান 9, 16 যেটা স্কয়ার করতেন, তাহলে এক হিসাব। আমি গত ক্লাসে তো এটা শিখাইছি, তাই না? আর যদি কখনো এরকম রেডিমেড না পান, যেমন 24 পাইছেন, তখন কি করবেন? 2a, এখন এই কত দ্বারা গুণ করলে 10 হয়? 5 দ্বারা। তার মানে b হবে কত? 5 স্কয়ার। 5 স্কয়ার মানে কত? 25। আমার দেয়া আছে কত? 24। তাহলে আমার কি এখান থেকে 1 বিয়োগ করতে হবে না? এই পর্যন্ত ঠিক আছে? 25 থেকে যদি আমি 1 বিয়োগ করি তাহলে আসে কত? 24। তাহলে এতটুকু মানে কি x প্লাস 5 হোল স্কয়ার মাইনাস 1 মানে কি 1 স্কয়ার না? আমি আপনাদের বলছি কি, যখন কেস 3 ম্যাথ আসবে তখন কি দুইটা এরকম স্কয়ার হইতে হবে। তাহলে 1 রেখে আমরা চাইলে 1 স্কয়ার লিখতে পারি। আমি কি বুঝাইতে পারছি? তার মানে কেস 3 থেকে দুইটা ফরম্যাটের কোশ্চেন হতে পারে। একটা হচ্ছে রেডিমেড, অঙ্ক নম্বর 21, তখন এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি। আর যদি রেডিমেড না আসে তাহলে হচ্ছে অঙ্ক নম্বর 23। এটা আমরা উৎপাদকই শিখছি কিভাবে এগুলো কাজ করতে হয়। এই পর্যন্ত যদি বুঝে থাকি তাহলে সবাই একটু ফিডব্যাক দেই। কেস 3 ডান, কেস 3 ডান। আমরা সবাই একটু ফিডব্যাক দেই, কেস 3 ডান। আপনারা তো উৎপাদকে বিশ্লেষণ করতে পারেন না। এই যে আসিয়া আক্তার আশা, আপনাকে তো উৎপাদকে বিশ্লেষণ করতে পারে না। আপনারা বসে কি এতকে দুটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, মানে এই স্ট্রাকচারে নিতে বলছে। আপনাকে তো মিডল টার্ম ব্রেকিং করতে পারে নাই, মানে উৎপাদকে বিশ্লেষণ করতে পারে নাই। কথা কি বুঝছেন? এই যে আশা, আমার কোশ্চেন কি বুঝতে পারছেন? মিডল টার্ম ব্রেকিং আমরা কেন করি না? আপনারা তো উৎপাদকে বিশ্লেষণ করতে পারে নাই। আপনারা বলছে এটারে দুইটা বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করতে, এই কারণে আমরা এই ফরম্যাটে গেছি। আমার কথা কি বুঝতে পারছেন? ভালো কোশ্চেন। এই যে কোশ্চেনটা করছেন, ভালো কোশ্চেন করছেন। কোশ্চেন না করলে উত্তর দেবো কি হয়? গুড কোশ্চেন। কেন মিডল টার্ম ব্রেকিং করি নাই বুঝছেন? এই মিডল টার্ম ব্রেকিং কেন করি নাই কি বুঝছেন? উৎপাদক তো পড়াইলাম। আচ্ছা, বিসিএস এর 41 প্রিলির কোশ্চেনটা একটু ঝামেলা হয়ে গেছে কি, আমার কাছে হচ্ছে প্রিলির কোশ্চেনটা নাই। আমি যারা টাইপ করতে দিয়েছিলাম উনি প্রশ্নটা টাইপ করতে ভুল করছে। আমাকে যে কোনো একজন একটু 41তম বিসিএস প্রিলির যে প্রশ্নটা আসছে এই প্রশ্নটা একটু মেসেঞ্জারে দিয়েন। আপনার কাছে প্রত্যেকের কাছে তো গাইড বই আছে। 41 প্রিলির কোশ্চেনটাই আমার কাছে নাই। কথা কি বুঝতে পারছেন? আর ওখানে দেওয়া আছে এটা উনি ভুল টাইপ করছিল, এই কারণে 41 প্রিলির কোশ্চেনটা আমার কাছে বর্তমানে নাই। সবাই একটু যে কোনো একজন আমাকে 41 প্রিলির কোশ্চেনটা একটু মেসেঞ্জারে দিয়ে দেন। আচ্ছা, আমি একটা খুব ইম্পর্টেন্ট কথা এখন বলবো, তারপরে আমি পরবর্তী ম্যাথটা করাচ্ছি। কথাটা হচ্ছে অনেকেরই একটা জাতীয় সমস্যা যে ভাই আপনার যখন আমি ক্লাস করি তখন ম্যাথ পারি, শিট করতে গেলেও ম্যাথ পারি, পরীক্ষা দিতে গেলে ম্যাথ পারি না। তার মানে প্রশ্ন প্রবলেম হচ্ছে দুইটা, পরীক্ষা
পরীক্ষায় ম্যাথ পারি না, অথবা ক্লাসের পর ম্যাথ পারি না, দুইটা প্রবলেম, পারি না। খুব মনোযোগ সহকারে সবাই কথাটা শোনেন, যেহেতু আজকে অনেকেই উপস্থিত আছেন, আমি একটা সমাধান দিয়ে দিচ্ছি। আচ্ছা, খুব মনোযোগ সহকারে কথাটা শুনুন। প্রথম কথা, আমি আপনাদের যে শীটটা পড়াচ্ছি, শীটটা কি টাইপ ভিত্তিক, টাইপ 1, টাইপ 2, এইভাবে আমরা 10টা বা 12টা টাইপের মাধ্যমে পুরো চ্যাপ্টারটা শেষ করতেছি। মানে কি, একটা অধ্যায়ের আমরা 10টা ভাগ করছি, টাইপ মানে হচ্ছে ভাগ, এই 10টা ভাগ দিয়ে পুরো টাইপ দিয়ে আমরা চ্যাপ্টারটা শেষ করে দিচ্ছি। তার মানে কি, আপনি যখন 10টা টাইপ শিখতেছেন, আপনি কিন্তু এক কেন্দ্রিক ম্যাথ করতেছেন। টাইপ 1 মানে এই, টাইপ 2 মানে এই, টাইপ 3 মানে এই। তার মানে আপনি পুরো টাইপগুলো কিন্তু বুঝে গেছেন। বুঝা গেলে যারা ম্যাথ ভালো পারেন তারা এই বোঝা দিয়েই সব ধরনের ম্যাথ করতে পারেন, অথবা পরীক্ষায় ম্যাথ পারেন। এটা হচ্ছে যারা ভালো পারেন। আর যারা খারাপ পারেন তারা যে সমস্যাটায় পড়েন, যখন টাইপগুলা বোঝেন, বোঝার পর পরীক্ষার হলে প্রশ্ন ধরতে পারেন না যে কোন প্রশ্নটা কোন টাইপের। এটা হচ্ছে সমস্যা। তার মানে যে ভালো পারেন মোস্ট ওয়েলকাম, তার জন্য কিছুই করার দরকার নেই, সে আমি যেভাবে পড়াচ্ছি এভাবেই আগাবেন। আর যে টাইপগুলা বোঝেন, ক্লাসেও পারেন কিন্তু পরীক্ষায় ধরতে পারেন না কোশ্চেন, তার জন্য যেটা সমাধান, আপনি একটু মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনেন। আপনারা আমি কিভাবে পড়াচ্ছি, টাইপ ভিত্তিক, তাই না? আচ্ছা, আপনি আমার কাছে পুরো শীটটা পড়েন, পড়ার পর পুরো শীটের ম্যাথগুলো করেন, করার পর কি অবশ্যই একটা গাইড বইয়ের সমাধান করেন, তাই না? এটা তো গাইড বইয়ের সমাধান করেন, তাই না? এখন প্রথম প্রশ্ন, আপনার গাইড বইটা কেমন? বাজারে দুই ধরনের গাইড বই আছে, একটা হচ্ছে টাইপ ভিত্তিক, আর একটা হচ্ছে শুধু প্রশ্ন ভিত্তিক। টাইপ ভিত্তিক মানে কি, যেগুলো হচ্ছে টাইপ 1, টাইপ 2, টাইপ 3। এখন আপনি আমার কাছে টাইপ ভিত্তিক পড়া যদি গাইড বইও টাইপ ভিত্তিকই পড়েন, আপনার তো কোনো লাভ নাই, কারণ আপনারা তো আমি সব টাইপ শিখিয়ে দিছি। বরং আপনার গাইড বই থেকে আমি অনেক বেশি টাইপ শিখেছি। এর জন্য যারা ম্যাথটা কম পারেন, মানে পরীক্ষায় ম্যাথের প্রশ্ন ধরতে পারেন না, কোন টাইপের বোঝেন না, তারা এই ধরনের গাইড বই ফলো করবেন না, মানে টাইপ ভিত্তিক যেটা, তারা হচ্ছে প্রশ্ন ভিত্তিক গাইড বই ফলো করবেন। প্রশ্ন ভিত্তিক মানে কি বোঝেন, যে এক সিরিয়ালে এরকম দেয়া 1, 2, 3, 4, 5, 6 এরকম করে 200টা প্রশ্ন দেওয়া আছে একটা অধ্যায়ের, বা 250টা প্রশ্ন দেওয়া আছে। আপনি যেহেতু আমার কাছে প্রাইভেট পড়েন, তার মানে আপনাকে তো আমি টাইপ ভিত্তিকই শিখাচ্ছি। যে প্রাইভেট পড়ে না তার জন্য কিন্তু আমার গল্প ভিন্ন। যেহেতু আপনারা সবাই আমার কাছে এখানে প্রাইভেট পড়তেছেন, আমার কাছে টাইপ ভিত্তিকভাবে শিখবেন। শিখে আপনি একটা গাইড বই কিনবেন, যেই গাইড বই টাইপ ভিত্তিক না, প্রশ্ন ভিত্তিক, মানে একটা অধ্যায় কোশ্চেন 1 দিয়ে শুরু করছে, 1 থেকে মনে করেন 200 পর্যন্ত কোশ্চেন নিছে, 1, 2, 3, 4, 5, 6, 7। এতে আপনার লাভটা কি, আমার টাইপ 1-এর অঙ্ক মনে করেন ওই গাইড বইয়ের 27 নম্বর অঙ্ক, টাইপ 2-এর একটা ম্যাথ মনে করেন 36, টাইপ 3-এর একটা অঙ্ক মনে করেন 5। আপনি আমার কথা বলছেন? এভাবে করলে আপনার যেটা হবে, আপনি যে টাইপটা আমার কাছ থেকে শিখতেছেন, এই টাইপটা আপনি বোঝেন কিনা ওই গাইড বইটা খুললে কিন্তু আপনি বুঝে যাচ্ছেন। কারণ ওখানে প্রশ্নগুলো কি রোটেট করা না? আমার কথা কি বুঝাইতে পারছি? তার মানে আপনি যদি ভালোভাবে খুব ম্যাথটা আরো সুন্দর করে শিখতে চান, আমার পুরো শীটটা শেষ করবেন। পড়ার প্যাটার্নটা বলে দিচ্ছি। এই গাইড বই আপনি ধরবেন কবে, যেদিন একটা অধ্যায় পুরো শেষ করব। হবার পর এই একটা অধ্যায় পুরো যখন আমি শেষ করবো, কারণ আমি একটা অধ্যায়ের উপর সাধারণত 3টা 4টা 5টা ক্লাসও নেই। আপনি পুরো অধ্যায় শেষ না করে যদি গাইড বই ধরেন, তখন তো অনেক কিছুই পারবেন না। এই জন্য প্রথমে পুরো অধ্যায়টা করবেন, মানে আমার প্রত্যেকটা পার্টের ক্লাস করবেন, করে পুরো শীটটা শেষ করবেন। প্রথমে করলেন, কইয়া এবার গাইড বইটা ধইরা প্রশ্নগুলো একবার দেখলেন যে আপনি বোঝেন কিনা। সব ম্যাথ তো হাতে কলমে করার দরকার নাই, দেখে দেখবেন যে অঙ্ক নাম্বার 1, হ্যাঁ এটা তো ভাইয়া টাইপ 5 অনুসারে করতে হয়। অঙ্ক নাম্বার 2 এটা টাইপ 3, অঙ্ক নাম্বার 6 এটা টাইপ 4, অঙ্ক নাম্বার 100 এটা টাইপ 3। এভাবে যদি পড়েন তখন আপনি পরীক্ষার ম্যাথ ইজিলি ধরতে পারবেন। আর সমস্ত সিলেবাস যখন শেষ হয়ে যাবে, যখন আমার সব চ্যাপ্টার পড়ানো শেষ, তখন আপনি যে কোনো একটা জব সলিউশন কিনবেন। তখন ওই জব সলিউশনে কি আপনার এক একটা পরীক্ষার প্রশ্নের ভিতর কি সব ধরনের অধ্যায়ের প্রশ্ন আছে, তখন আপনি খুব ইজিলি পারবেন। দেখা যাবে জব সলিউশন সলভ করতে আপনার সর্বোচ্চ 7 দিন লাগবে। আমার প্যাটার্নটাকে বুঝছেন, প্ল্যানটা? তার মানে যারা একটু ম্যাথ কম পারেন, পরীক্ষায় ম্যাথ ধরতে পারি না, ম্যাথ কম পারি, তারা এই ধরনের গাইড বই থাকলে এটা বাদ দেন, বাদ দিয়ে এই ধরনের গাইড বই ফলো করেন, যে কোনোটা করতে পারেন। কারণ স্পেসিফিকভাবে আমি কোনো গাইড বইয়ের নাম কখনোই বলি না। এটা না বলার পিছনে কারণ হচ্ছে দুইটা। একটা যদি আমি গাইড বইয়ের নাম বলি, তখন আপনাকে আমি একটা নির্দিষ্ট পড়ার মধ্যে আটকে দিলাম যে আমার শীট আর ওই গাইড বই।
আর আরেকটা কারণ হচ্ছে একটা স্পেসিফিক গাইড বইয়ের নাম বললে অনেকে বায়াসড মনে করে যে ভাইয়া এত বই থাকতে শুধু এই বইটার নাম কেন বললো। এর জন্য আপনি আপনার মন যেটা চায় সেটাই সলভ করতে পারেন। আর যখন পুরো সিলেবাস আমাদের শেষ হবে তখন একটা জব সলিউশন খুলে শুধু প্রশ্নগুলো একবার সলভ করবেন, তাইলে ম্যাথের পারফেক্ট প্যাকেজ কমপ্লিট। প্ল্যান কি বুঝছেন? প্ল্যান কি ঠিক আছে একটু বলেন তো? এটা হচ্ছে প্ল্যান। আমি আবারও বলতেছি ভাইয়া, আমরা একটা নতুন উদ্যম ইনশাআল্লাহ শনিবার দিন থেকে আগাতে যাচ্ছি। 6টা অধ্যায় শেষ। এই 6টা অধ্যায়ের উপর আমি 6টা ভবিষ্যতে আরো সলভ ক্লাস দেবো, প্রতি অধ্যায়ের উপর একটা করে। তার মানে কারো যদি কোথাও আবার সমস্যা থাকে এই সমস্যাগুলো কিন্তু আমরা সমাধান করে ফেলবো। আর ভবিষ্যতে সম্ভাব্যতা থেকে এরপর কিন্তু আর পিছনে যাওয়ার সুযোগ নাই। কোনো ক্লাস যদি মিস করে ফেলেন ওইরকম আর মিস ক্লাসে সলভ ক্লাস হবে না। এখন থেকে প্রতিটা ক্লাস যখন করবেন সেদিনই নোট করবেন। 4টা অধ্যায় 4টা ক্লাস দিয়ে যখন চ্যাপ্টারটা শেষ হবে পুরো অধ্যায়ের নোটটা জমা দিবেন। জমা দেওয়া যে ধরনের বই সলভ করেন সেটা সলভ করবেন। প্রতি অধ্যায়ের পরপরই এখন থেকে আমি পরীক্ষা নেব, পরীক্ষাগুলো ঠিক মতো দিবেন। কমপ্লিট। কথা কি বুঝতে পারছেন? এরকম করে আগেলে আমার ধারণা ম্যাথের কোনো প্রবলেম হওয়ার কথা না। আর এই ধরনের বই কিন্তু যেহেতু আপনি প্রাইভেট পড়তেছেন এই কারণে এই বইটা কার্যকর। কিন্তু আপনি যদি প্রাইভেট না পড়তেন তাহলে এটা খুব বাজে বই। মানে এই ধরনের বই হচ্ছে যদি প্রাইভেট না পড়েন তার জন্য খুব বাজে বই, কারণ আপনি বুঝবেনই তো না কোন কোশ্চেন কেমনি সমাধান করতে। আর আপনার তো এই ধরনের বইয়ের সমাধান দরকার নাই, সমাধান তো আমি আপনাকেই শিখিয়ে দিছি। এটা হচ্ছে খুব ভালো প্র্যাকটিসের জন্য। প্লাস মাইনাস, বর্গমূলের প্লাস মাইনাস নিয়ে অনেকের ভিতরে একটা কনফিউশন আছে। 41তম প্রিলিতে এই ধরনের একটা কোশ্চেন আছে। আমরা যখন ওই প্রশ্নটা আলোচনা করব তখন ওইটার একটু ডিপে যাবো। আপাতত একটু প্লাস মাইনাস জিনিসটা স্কিপ রাখেন, কারণ এটা খুব অল্প কিছু জায়গায় লাগে। এটা আমরা খুব বেসিক ভিত্তিকভাবেই পড়বো যখন 41 প্রিলির কোশ্চেনটা করা যাবে। আচ্ছা, এই পর্যন্ত যদি আমরা বুঝে থাকি আর সবার শেষে জব সলিউশন করবেন। পুরো সিলেবাস যখন শেষ হয়ে যাবে বা যখন প্রায় সিলেবাস কাছাকাছি শেষের তখন জব সলিউশনটা করবেন। ভাই বইয়ের নাম বলা যাবে না, আমি কখনো বইয়ের নাম বলি না, বইয়ের নাম বললে অনেক ভেজাল আছে। আচ্ছা, এটা যদি বুঝে থাকে আমরা একটা টাইপ করাই নেই, সেটা একটু আমি করাই দিচ্ছি। সেটা হচ্ছে টাইপ 4। টাইপ 4টা আমি করাই নাই, অনেকের নাকি টাইপ 4-এর সমস্যা হয়েছে। টাইপ 4-এর 2-একটা ম্যাথ একটু দেখিয়ে দিই। আর 41তম প্রিলির কোশ্চেনটা যে কোনো একজন আমাকে একটু মেসেঞ্জারে দিয়েন তো। আর যারা খুব ভালো পারেন 41তম প্রিলির কোশ্চেনটা একটু সমাধান করে গ্রুপে একটা ছবি দিয়ে দিয়েন। আচ্ছা, আচ্ছা টাইপ 4-এর ম্যাথটা আমি করাই নাই, একটু টাইপ 4-এর ম্যাথটা দেখেন। আচ্ছা, আমরা এই দুইটা সূত্র শিখবো, a কিউব প্লাস b কিউব আর একটা হচ্ছে a কিউব মাইনাস b কিউব। আচ্ছা, a কিউব প্লাস b কিউব, এখানে প্লাস থাকলে এখানে কি প্লাস, a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইন্টু a প্লাস b। শুধু মনে রাখবেন a কিউব প্লাস b কিউবের সময় হচ্ছে কি প্লাস, a কিউব প্লাস b কিউবের সময় হচ্ছে কি প্লাস, তাহলে a কিউব মাইনাস b কিউবের সময় হবে কি মাইনাস। এতটুকু মনে রাখা যাবে, আর বাকি সব তো একই ঘটনা, শুধু উল্টা। তাহলে a কিউব প্লাস b কিউবের সময় হচ্ছে a প্লাস b, a প্লাস b, a কিউব প্লাস b কিউব, শুধু কিউবটা মুছে দেন, মুছে নিলে কি থাকে a প্লাস b, তাহলে এখানে a প্লাস b, এখানে a প্লাস b, a প্লাস b, ঠিক আছে। আবার a কিউব মাইনাস b কিউব, কিউবটা মুছে দেন, তাহলে কি a মাইনাস b, a মাইনাস b, a মাইনাস b। সূত্রটা কি মনে রাখা যাবে? ক্লিয়ার? আচ্ছা, সূত্রটা মনে রাখলাম। এবার আসেন অঙ্ক নাম্বার 4। 4 নম্বরে কি বলছে,
8x কিউব প্লাস 27y কিউব। আচ্ছা 8x কিউব প্লাস 27y কিউব। 8x কিউব এটা তো আমরা গত ক্লাসেই শিখছি। 8x কিউবের কি লেখা যায় 2x হোল কিউব। আচ্ছা এরপরটা কি 27y কিউব এটা কি লেখা যায় 3y হোল কিউব। 8x কিউবরে লেখা যায় কি 2x হোল কিউব আর 27y কিউবরে কি লেখা যায় 3y হোল কিউব। এতটুকু মানে হচ্ছে a, এতটুকু মানে হচ্ছে b। তাহলে কোন ফর্মুলায় পড়ছে a কিউব প্লাস b কিউব, মান বসায় দেবেন, গান শেষ। আমি কি বুঝাইতে পারছি? তাহলে a মানে কি 2x আর b মানে কি 3y, এটা বসায় দিবেন। বসায় দেওয়ার পর যে ভ্যালুগুলো দেয়া আছে, কিসের মান দেয়া আছে একটু দেখি তো। 2x প্লাস 3y দেয়া আছে, 2x প্লাস 3y দেয়া আছে 13 আর xy দেয়া আছে 6। আপনি এখন এটা বসায় দিলেই কি ফর্মুলাতে যখন ফরম্যাটটা বসাবেন, বসালে আসে কত 2x প্লাস 3y হোল কিউব মাইনাস 3 ইন্টু 2x ইন্টু 3y ইন্টু 2x প্লাস 3y। 2x প্লাস 3y এর মান কত 13 কিউব। এত বড় মান দিবে না, 3 দুগুণা 6, 3 দুগুণা 6 18 xy ইন্টু 13, xy এর মান কত 6। এত বড় মান দেবে না ভাই, 13 কিউব, মান ছোট করেই দিবে। এখন আপনি মানটা বসায় দিলে কি গানটা শেষ। তার মানে বিষয়টা কি এখানে যা দেয়া আছে এর শুধু a কিউব প্লাস b কিউব অথবা a কিউব মাইনাস b কিউব ফরম্যাটে নেবেন। যখনই মান নির্ণয় বলবে তখন হচ্ছে কি a কিউব প্লাস b কিউব বললে এই সূত্র, a কিউব মাইনাস b কিউব বললে এই সূত্র। আমি কি বুঝাইতে পারছি? এত বড় মান কোনোদিনই দিবে না 13 কিউব। কথা কি বুঝতে পারছেন? মান আরো ছোট দিবে। যদি বুঝে থাকেন সবাই একটু লেখেন তো এক্সাম্পল 4 ডান। সবাই যদি বুঝে থাকেন একটু লেখেন এক্সাম্পল 4 ডান। যারা বীজগাণিতিক সূত্রাবলীর ক্লাস অনেকগুলো করেন নাই, নতুন, তারা অনেক কিছু আজকে বুঝবেন না। এর জন্য সবসময় ক্লাস পার্ট বাই পার্ট করবেন। আচ্ছা এক্সাম্পল 4 যদি ডান হয়, এবার আসেন এক্সাম্পল 5। আর সবাইকে একটু বলি কোনো না কোনো জিনিসের সাথে কোনো না কোনো জিনিসের ম্যাথের একটু কানেকশন আছে। আমরা যখন যেই চ্যাপ্টারটা পড়ি আমাদের টার্গেট থাকে যেই জিনিসটা খুব ডিটেলস জানা দরকার তখনই আমরা সেটা জানাই। মানে আপনার উৎপাদকে পড়ার সময় একটা জিনিস যেটা আমরা লসাগু গসাগু অনেক ডিটেলস জানার সুযোগ আছে, সেটা আমরা কখনোই উৎপাদকে ডিটেলস জানবো না। কারণ যেই টপিক চাইছে আমাকে ডিটেলস জানতে হবে, আমরা সেই টপিকসে সেটাকে ফিট করব। কথা কি বুঝছেন? এর জন্য অনেকের ভিতরে একটা তাড়াহুড়ো আছে, ভাই এক ক্লাসে যদি সব শিখে ফেলি, এক ক্লাসে যদি সব শিখি তাহলে 70টা ক্লাস কেন নেবো, তাই না? এর জন্য একটু ধৈর্য ধরে আগান, আল্লাহ যদি বাঁচে। আমরা তো ডে বাই ডে অনেক কিছু শিখতেছি, প্রতি ক্লাসে কিছু না কিছু শিখতেছি না। আচ্ছা 5 নম্বর আজকের দিনের লাস্ট অঙ্ক, এটা আসে পরীক্ষায়। 5 নম্বরে বলছে কি a কিউব মাইনাস b কিউব, এটা সমান যদি 513 আর a মাইনাস b সমান যদি 3 হয়, তাহলে ab ইজ ইকুয়ালস টু হোয়াট? খুব ভালো কথা। আচ্ছা ভাইয়া আমার সূত্র ছিল কি a কিউব মাইনাস b কিউব, এটা সমান কি a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। এখন এখানে আপনি দেখেন জিনিস আছে কি কি a কিউব মাইনাস b কিউব, এটা একটা উপাদান, a মাইনাস b একটা উপাদান, ab একটা উপাদান। এই তিনটা উপাদানের যে কোনো দুইটার মান দিবে। এই দুইটার মান দিয়া এটা বের করতে বলতে পারে, এই দুইটার মান দিয়া এটা বের করতে বলতে পারে, আবার এটার মান দিয়া এটাও বের করতে বলতে পারে। কথা কি বুঝছেন? আচ্ছা এবার দেয়া আছে কি a কিউব মাইনাস b কিউব দেয়া আছে 513, a মাইনাস b দেয়া আছে 3, বাইর করতে বলছে কি ab। তাহলে ক্যালকুলেট করেন 513 27 প্লাস 3 নং 27 ab বা 513 মাইনাস 27 ইকুয়াল টু 9 ab বা 513 থেকে 27 গেলে থাকে কত 486 ডিভাইডেড বাই 9 ইকুয়াল টু ab। 5 নং 45 3 36 54, তাহলে ab এর মান কত 54। আচ্ছা এত বড় ক্যালকুলেশন কি এমসিকিউ পরীক্ষা করার সুযোগ আছে? নাই। এমসিকিউ পরীক্ষা ক্যালকুলেশন কিভাবে করবেন খুব মনোযোগ সহকারে দেখেন।
যারা ক্যালকুলেশনে খুব দুর্বল তারা এরকম করেই করেন, তাহলে তো আপনাকে ভুল করবেন। আর যারা একটু ফাস্ট ক্যালকুলেশন করতে চান তারা লিখবেন কি 513 সমান কত 3 কিউব প্লাস 3ab ইন্টু 3। আচ্ছা 3 কিউব মানে কত 27, 3 3 মানে কত 9ab 513। আচ্ছা এই জায়গায় 3 কিউবের মানটা এখানে লিখবেন 27 লিখলাম। এখন এর কি এই পাশে মাইনাস হয়ে যায় না, 513 মাইনাস 27 এটা করলে আসে কত 486, এটা সমান কত 9ab, তাহলে বা ab সমান কত 486 ডিভাইডেড বাই 9। তার মানে আমি কিন্তু এতগুলা লাইনে মাত্র 3 লাইনে নিয়ে আসলাম। তার মানে যে কোনো ক্যালকুলেশনে যে অংশটুকু 3 কিউব এটা নিচে লেখেন 27, এখন এটা কি 513 থেকে 27 বিয়োগ যাবে, 513 থেকে 27 বিয়োগ গেলে আসবে কত, এইটা আবার এক লাইন না লিখে নিচে লেখেন, এইভাবে লিখে লিখে ক্যালকুলেশন করতে হবে যদি খুব দ্রুত পরীক্ষায় ম্যাথ পারতে হয়। আর এত দ্রুত ক্যালকুলেশন তো একদিনে শিখবেন না, এখন থেকে আস্তে আস্তে শিখেন। পরীক্ষা যেহেতু 4 মাস পর, একটু ধীর স্থিরভাবে শিখলে হয়ে যাবে। যদি হয় আমাদের বীজগাণিতিক সূত্রাবলী এবং উৎপাদক শেষ, সবাই একটু ফুল ক্লাস ডান লেখেন। তার আগে আরেকটু কথা বলে নেই, যেই 6টা অধ্যায় আমি পড়াইছি প্রত্যেকটা অধ্যায়ের জন্য আমি 2 সপ্তাহ করে সময় দিছি। যারা মিস ক্লাস করেন নাই, যারা নতুন করে করবেন অথবা যারা রিভিশন করবেন, সবাই নতুন করে এই 6টা অধ্যায় আমার প্ল্যানে আগান যে টাইমটা দিছি। এরপর কারো কোনো সমস্যা থাকলে আবার নতুন করে আমরা যে একটা করে সলভ ক্লাস নেব, সেই সলভ ক্লাসের প্রবলেমগুলো আমরা সমাধান করবো। তার মানে 2-1টা ম্যাথেও যদি কারো কোথাও সমস্যা থাকে এই 6টা অধ্যায়ের, আমরা কিন্তু সমস্যাগুলো সমাধান করে ফেলবো ইনশাল্লাহ। কথা কি বুঝছেন? তার মানে এই 6টা অধ্যায় আমাদের কিন্তু আরো একবার করে রিভিউ করার সুযোগ আছে, মানে প্রত্যেকটা অধ্যায়ের উপর আরেকটা করে রিভিউ ক্লাস নেওয়া হবে। এর পরের কোনো অধ্যায়ের উপরে কিন্তু আর একাধিক রিভিউ ক্লাস হবে না, একটা রিভিউ ক্লাস হবে। আর এখন থেকে সবাই সিরিয়াসলি একটু ক্লাস করেন, তা নাহলে কিন্তু একবার পিছিয়ে গেলে আর আগাতে পারবেন না। একটু বলেন তো ফুল ক্লাস জানাইছে কিনা? আর যারা বীজগাণিতিক সূত্রাবলীর ক্লাস হচ্ছে প্রথমগুলো করেন নাই, তারা কিন্তু আজকের ক্লাস বুঝবেন না। এই জন্য পার্ট 1, পার্ট 2, পার্ট 3, পার্ট 4 এইরকম সিরিয়ালি করতে হবে। টাইপ 6-14 আমি করাই দিছি ভাইয়া, একটু ক্লাসটা দেখেন আবার। পরীক্ষার রুমে কোথায় ম্যাথ করবো, প্রশ্নে যদি রাফ করতে দেওয়ার সুযোগ দেয় তাহলে প্রশ্নে রাফ করবেন। পরীক্ষার প্রশ্নে যদি রাফ করতে দেওয়ার সুযোগ দেয় তাহলে প্রশ্নে রাফ করবেন। আর আমার ব্যক্তিগতভাবে চাকরির পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা খুবই কম। আমি আমার টোটাল জীবনে চাকরির পরীক্ষা দিয়েছি টোটাল একটা মোট 2টা। আমি আমার টোটাল চাকরি মানে আমার ছাত্র জীবন শেষ করার পর টোটাল আমি 2টা চাকরির পরীক্ষা দিয়েছি। এই জন্য আমার নিজের চাকরি পরীক্ষা সম্পর্কে খুব ভালো আইডিয়া নাই, মানে কোশ্চেনে কোথায় রাফ করতে হয়। যেখানে যদি কোশ্চেনে রাফ করার সুযোগ দেয় কোশ্চেনে রাফ করবেন। এই জন্য এই চাকরির পরীক্ষার অভিজ্ঞতা অনেকে আমার কাছে জানতে চাইবে, ক্যাডার চয়েস কোনটা আগে দেবো কোনটা পরে দেবো, হাইট এত হইলে কি অমুক ক্যাডারে দেওয়া যাবে কিনা, এই সম্পর্কে আমার কোনো অভিজ্ঞতা নাই। যারা নতুন তারা হচ্ছে নতুন করে শুরু করেন, রিভিউ ক্লাস দরকার নাই, রিভিউ ক্লাস প্রত্যেকের জন্য হবে। কথা কি বুঝছেন? আর যদি কারো কাছে ক্লাসটা একটু ফাস্ট মনে হয়, কারণ একটাই আপনি প্রথম থেকে ক্লাসগুলো করেন নাই। আমি পার্ট 1, পার্ট 2, পার্ট 3 এগুলো খুব স্লো পড়াই। সম্ভবতটা প্রথম থেকে শুরু করেন, কোনো সমস্যা হবে না। যারা নতুন সম্ভবত থেকে সিরিয়াসলি ক্লাস শুরু করেন, আর এটা আমি গাইডলাইন দিয়ে দিছি গ্রুপে, পোস্টটা করে এটা ফলো করেন। এই যে একজনটা কোশ্চেন করছেন যে 2টার বেশি টার্ম থাকে x+2 × x+3 × x+4 × x+5 - 48 এর উৎপাদক কোনটি, এটা রিটেন প্রশ্ন। এই যে আশা আপনি যে প্রশ্নটা করছেন আপু, এটা হচ্ছে রিটেন কোশ্চেন। এটা আমি 43 রিটেন বেসে করাইছি। অঙ্কটা করতে মিনিমাম 4 থেকে 5 মিনিট সময় লাগবে। এগুলো হচ্ছে রিটেন, এগুলো পিলিতে লাগবে না। কথা কি বুঝছেন? এগুলো হচ্ছে রিটেন কোশ্চেন। এই যে আশা আপনি কি আমার প্রশ্নের উত্তর পাইছেন, এটা হচ্ছে বোর্ড বইয়ের কোশ্চেন, এটা আমি রিটেন বেসে করাইছি, এটা রিটেন কোশ্চেন। ঝামেলা হয়েছে পিলির বইগুলো তো রিটেন কোশ্চেন ঢুকিয়ে দিছে, এই কারণে স্টুডেন্টরা বোঝেই না যে কোনটা আসলে পিলি কোনটা আসলে রিটেন। ওকে, তাহলে আল্লাহ বাঁচা রাখলে শনিবার দিন সম্ভাব্যতা নিয়ে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।